সুপ্রিয় দর্শক, ইউরোপ কান্ট্রিগুলো থেকে নেতানিয়াহুকে কঠিন চাপ দিচ্ছে। তীব্র নিন্দা চলছে ইউরোপ কান্ট্রিগুলো থেকে। অপরদিকে নেতানিয়াহু খুবই চাপের মুখে আছে। আবার আরও একটি নিউজ সম্পর্কে জানাবো। লেবাননে আয়রন ডোম ধ্বংস হয়েছে। তো চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। দুঃসংবাদ রয়েছে ইসরায়েলের জন্য। দুঃসংবাদ রয়েছে তুরস্কে রেজেপ তাইয়েপ এরদোয়ানের বিরোধী তুরস্কের সেকুলার দল সিএইচপির জন্য, এবং তুরস্কে দুঃসংবাদ রয়েছে মেসন ফ্রি মেসোনারিদের জন্য। কে কোথা থেকে আমাদের লাইভ দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমে আসি ইসরায়েল প্রসঙ্গে। ইসরায়েল রাষ্ট্রটি বহু বছর ধরে আমেরিকা এবং ইউরোপ থেকে নিঃশর্ত সমর্থন পেয়ে এসেছিল। বিশেষ করে গাজায় যখন গণহত্যা চলে তখনও যুক্তরাজ্য, তখনও জার্মানি ইসরায়েলকে নিঃশর্ত সমর্থন দিয়েছে। সারা পৃথিবীর চোখের সামনে ইসরায়েলকে অস্ত্র দিয়েছে। আজকে সেই জার্মানি, সেই ইতালি, সেই যুক্তরাজ্য ইসরায়েলের বিরুদ্ধে চলে গিয়েছে। কিছুক্ষণ আগে জার্মানির চ্যান্সেলর মার্জ একটি পোস্ট দিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, সেটেলার ভায়োলেন্স ইন দ্য ওয়েস্ট ব্যাংক ইজ অ্যান আনপ্রেসিডেন্টেড লেভেল। Together with the United Kingdom, France, and Italy, we call on the government of Israel to end its expansion of settlement for a comprehensive and just peace based on two-state solution. কি বলেছেন জার্মানির চ্যান্সেলর? জার্মানির চ্যান্সেলর বলেছেন, পশ্চিম তীরে ইসরায়েলি সেটেলারদের সহিংসতা ইতিহাসের সকল রেকর্ড ভঙ্গ করেছে। শুধু আমরা জার্মানি নই, আমাদের সাথে যুক্তরাজ্য, ফ্রান্স, ইতালি, আমরা একসাথে ইসরায়েল রাষ্ট্রের কাছে আহ্বান জানাচ্ছি, এই মুহূর্তে এই সন্ত্রাস বন্ধ করো এবং দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের লক্ষ্যে শান্তি প্রতিষ্ঠার কাজ এগিয়ে নিতে হবে। এখানে দুটা অনেক বড় মেসেজ রয়েছে। এই প্রথমবারের মতো জার্মানির মতো ইসরায়েলের অন্ধ সমর্থনকারী দেশ, যারা যেই জার্মানি ফ্রান্স ইসরায়েলকে পারমাণবিক বোমা বানিয়ে দিয়েছিল, সেই জার্মানি বলছে ইসরায়েল থামো, বহুত হয়েছে, এবার তোমাকে থামতে হবে। এবং শুধু তাই নয়, তারা টু স্টেট পলিসির কথাও বলেছে। অর্থাৎ কিছুদিন আগেও ইসরায়েল যেমন অহংকার করে বলেছিল ফিলিস্তিন রাষ্ট্রের আইডিয়াকে তারা মুছে দিয়েছে, কিন্তু এখনো ফিলিস্তিন রাষ্ট্র জীবিত আছে। এখনো ইউরোপের রাষ্ট্র পর্যন্ত টু স্টেট পলিসির কথা বলছে। অর্থাৎ ইসরায়েলের লাগাম টেনে ধরার কাজ হচ্ছে। ইতিহাসে নেতানিয়াহু ইসরায়েলকে সবচেয়ে দুর্বল একটি অবস্থানে নিয়ে এসেছেন। একদিকে ইসরায়েল রাষ্ট্রটি চতুর্দিকের শত্রুর দ্বারা আক্রান্ত হয়েছে, অর্থনীতি গত 2 বছরের যুদ্ধে সারখার হয়ে গেছে। অন্যদিকে পশ্চিমা মিত্ররা বেঁকে বসেছে। সেই সাথে গাজায় আসা মানবাধিকার কর্মীদের সাথে ইসরায়েলের কারাগারে যে নির্মম নির্যাতনের ঘটনা ঘটেছে, এবং ইউরোপে ফেরত যাওয়া এই মানবাধিকার কর্মীরা যেভাবে এই নির্যাতনের গল্পগুলো পশ্চিমা মিডিয়ায় তুলে ধরছে, সেটি নেতানিয়াহুর বাকি যে প্রেস্টিজ ছিল সেটা পাংচার করে দিয়েছে। এই অবস্থায় ডোনাল্ড ট্রাম্প হন্যে হয়ে ঘুরছে ইরানের পেছনে পেছনে, ইরানকে কোনোভাবে রাজি করিয়ে একটা যুদ্ধ বন্ধের দিকে নিয়ে যেতে। এর মধ্যে ইরানের সাথে কয়েকটি দফায় যুদ্ধ বন্ধ হবে বলে আল আরাবিয়া টেলিভিশন চ্যানেলে একটি নিউজ বেরিয়েছিল, কিন্তু পরবর্তীতে দেখা গিয়েছে সেই নিউজ সম্পূর্ণ ভুয়া। এই মুহূর্তে ইরানকে রাজি করাতে দুই মিত্রের পেছনে বিনিয়োগ করছে আমেরিকা। একদিকে কাতারকে ঠেলে পাঠিয়েছে তেহরানে, কাতার থেকে একটি প্রতিনিধি দল তেহরানে গিয়েছে ইরানকে রাজি করাতে। অন্যদিকে পাকিস্তান থেকে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মনির তেহরানে গিয়েছেন ইরানকে রাজি করাতে। ইরান তাদের মূল দাবিতে অনড় অবস্থানে রয়েছে। ইরান তার পারমাণবিক শক্তি, পারমাণবিক সমৃদ্ধ করা পরমাণু কোথাও পাঠাবে না, কোথাও না, আমেরিকাও না, রাশিয়াও না। এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলছে, আমরা অবশ্যই ইরানের সাথে একটি চুক্তি করব, তবে চুক্তিতে দুইটি জিনিস থাকবে, আমরা কনফার্ম করতে চাই, হরমুজ প্রণালী খুলে দেওয়া এবং পরমাণু বিষয়টি। তবে এখন পর্যন্ত 25টি জাহাজ ইরানের তৈরি করা নতুন হরমুজ অথরিটির কাছে অনুমতি নিয়ে, টাকা দিয়ে, টোল দিয়ে হরমুজ প্রণালী ক্রস করেছে নতুন করে। এর বিরুদ্ধে আরব রাষ্ট্রগুলো একজোট হয়েছে। আজকে কাতার, সৌদি আরব, আমিরাত, বাহরাইন, কুয়েত, সবগুলো আরব দেশ একসাথে বিবৃতি দিয়েছে।
এবং তারা বিশ্বের বিভিন্ন দেশের কাছে আহ্বান জানিয়েছে কেউ যেন ইরানকে টাকা পয়সা না দেয়, কেউ যেন ইরানকে টোল না দেয়, কেউ যেন ইরানের কর্তৃপক্ষের কাছে না যায়। কিন্তু মজার ব্যাপার হলো ইরানের কর্তৃপক্ষের কাছে না গেলে তাদের ব্যবসা বাণিজ্য লাটে উঠবে, কারণ ইরানের অনুমতি ছাড়া কোনো কাকপক্ষী হরমুজ প্রণালী পার হতে পারছে না। আমেরিকার আশ্বাসে যখন দক্ষিণ কোরিয়ার একটি জাহাজ পার হতে গিয়েছিল, সেটিও আক্রান্ত হয়েছে ইরানি মিসাইলের। পৃথিবীর এমন কোনো শক্তি নেই যারা ইরানের বাড়ির সামনে দিয়ে ইরানের অনুমতি ছাড়া নিরাপদে পার হতে পারে। আমেরিকা পারেনি, সুতরাং আর কে পারবে? এই অবস্থায় ইরানের মন পাওয়ার জন্য, ইরানের মন গোলানোর জন্য ডোনাল্ড ট্রাম্প সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে, কাতার এবং পাকিস্তানকে কাজে লাগাচ্ছে। দেখা যাক কোনো সুফল আসে কিনা। আজকে আমরা লেবানন ফ্রন্টের কিছু গুরুত্বপূর্ণ সংবাদ দেব, তারপর চলে আসব তুরস্কের অভ্যন্তরীণ রাজনীতিতে এক রাজনৈতিক ভূমিকম্প চলছে। তুরস্কের কামাল আতাতুর্কের দল সেকুলার সিএসপি ভেঙে তছনছ হয়ে যাচ্ছে, সেই সংবাদ জানাবো। সেই সাথে তুরস্কে ফ্রি মেসনদের আস্তানা ভেঙে ছারখার করে দিচ্ছেন এরদোয়ান, সেই সংবাদ জানাবো। আগে একটু লেবানন ফ্রন্টের সংবাদ দিয়ে আসি। লেবাননে আজকে মর্মান্তিক এক ঘটনা ঘটেছে। লেবাননে একদল সিভিলিয়ানের উপর ইসরায়েল বোম্বিং করেছে। তারা যখন আহত, তাদেরকে উদ্ধার করতে হাসপাতাল থেকে ডাক্তার এসেছে, নার্স এসেছে, প্যারামেডিক্সরা তাদেরকে উদ্ধার করে নিয়ে যাচ্ছে রাস্তা দিয়ে, অ্যাম্বুলেন্স আছে। ঠিক এই সময় ভিডিও করা হচ্ছে, ঠিক এই সময় উদ্ধারকারী দলের উপর আরেকবার ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল এবং পুরো ঘটনাটি রেকর্ড করা হয়েছে। ভয়ঙ্কর এক সংবাদ। আহতদের উদ্ধারকারী দলকে হামলা করা এবং পুরোটাই মিডিয়ার সামনে। ইসরায়েলের এই সব তৎপরতা যখন চলছে দক্ষিণ লেবাননে, তখন দক্ষিণ লেবাননের বিভিন্ন গ্রামের পর গ্রাম ডিনামাইট দিয়ে উড়িয়ে দেওয়ার দৃশ্যগুলো নিজেরা রেকর্ড করছে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী। আবার সেটি ইসরায়েলের বিভিন্ন এলাকায় প্রদর্শন করা হচ্ছে। ইসরায়েলি সেটেলাররা এই দৃশ্য দেখে কনসার্ট করছে, আনন্দ ফুর্তি করছে। যেখানে লেবানিজদের বাড়ি ঘর সহায় সম্পত্তি সবকিছু চিরদিনের জন্য ধ্বংস করে দেওয়া হচ্ছে, সেখানে ইসরায়েলিরা উল্লাস করছে এইসব দেখে। চলুন দেখে আসি একটি ভিডিও। যারা বলেছিল যে ইসরায়েলের এই যুদ্ধটি হিজবুল্লাহর বিরুদ্ধে, ইসরায়েলের এই যুদ্ধটি হিজবুল্লাহর বিরুদ্ধে সীমাবদ্ধ থাকেনি। ইসরায়েলের এই যুদ্ধটি লেবাননের ইট পাথরে তৈরি করা সাধারণ মানুষের বাড়িঘরে পর্যন্ত গিয়েছে। লেবাননের ভূখণ্ডগুলোকে গায়ের জোরে দখল করে নিচ্ছে ইসরায়েল। যুদ্ধটি কি শুধু হিজবুল্লাহর বিরুদ্ধে নাকি লেবানন রাষ্ট্রের বিরুদ্ধে? লেবাননের সেনাবাহিনীকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, তবে প্রতিরোধ চালিয়ে যাচ্ছে হিজবুল্লাহ। তারা অনেকগুলো নতুন প্রতিরোধের ছবি পেশ করেছে। ছবিতে দেখা যাচ্ছে দুইটি দুইটি এয়ার আয়রন ডোম, ইসরায়েলের এই আয়রন ডোমগুলোতে হামলা করার ভিডিও প্রকাশ করেছে হিজবুল্লাহ। শুধুমাত্র আয়রন ডোম নয়, ইসরায়েলের নামের ট্রুপস ক্যারিয়ারে হামলা চালিয়েছে হিজবুল্লাহ। প্রিয় দর্শক, ইসরায়েল জুড়ে ইসরায়েলি সেনা এবং বিভিন্ন স্থাপনা জুড়ে লেবানন থেকে এই ধরনের ভিডিও চলে আসছে। লেবাননে এই পরিস্থিতি কতদিন চলবে সেটা আমরা জানি না, তবে লেবাননে এই এইভাবে প্রতিরোধ গড়ে তুলছে। লেবাননে ইসরায়েলের সেনাবাহিনী, ইসরায়েলের বিমান বাহিনী, ইসরায়েলের নৌবাহিনী হামলা চালিয়ে বিপুল পরিমাণ এলাকার উপর নিয়ন্ত্রণ দখল করেছে, কিন্তু একই সাথে প্রতিরোধ অব্যাহত রেখেছে হিজবুল্লাহ এবং আগামী দিনে এই লড়াই আরো বড় আকার ধারণ করতে পারে। যদিও কিছু কিছু জায়গা ইসরায়েল দখলে নিয়েছে দাবি করছে, কিন্তু সেই জায়গাগুলোতে তুমুল তুমুল সংঘাত চলছে।
এইখানে হিজবুল্লাহর জন্য একটি সুবিধা হয়েছে। সুবিধাটি হলো হিজবুল্লাহর সদস্যরা সরাসরি মাঠে নেই। অর্থাৎ তাদেরকে কেউ দেখতে পারছে না, তাদেরকে অ্যাটাক করতে পারছে না। কিন্তু তারা চোখের আড়াল থেকে একের পর এক ড্রোন হামলা চালাচ্ছে এবং বিভিন্ন ধরনের মিসাইল হামলা চালাচ্ছে। চলুন দেখে আসি আরেকটি অপারেশনের দৃশ্য। এখানে দেখা যাচ্ছে গভীর জঙ্গলের ভেতর থেকে হিজবুল্লাহর সদস্যরা কামিকাজ ড্রোন সেট আপ করছে এবং সেই কামিকাজ ড্রোন দিয়ে হামলা করছে ইসরায়েলের দিকে। প্রিয় দর্শক, আজকে আমরা তুরস্কের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে চমকপ্রদ কিছু সংবাদ দেব। তুরস্কের সবচেয়ে প্রাচীন দল সিএইচপি, যেটি কামাল আতাতুর্কের তৈরি করা একটি দল, তুরস্কের সবচেয়ে সেকুলার এবং বিভিন্ন সময় ইসলাম বিরোধী বিভিন্ন কর্মকাণ্ডের জন্য অভিযুক্ত, এই দলটির মধ্যে নতুন করে ভাঙ্গন দেখা দিয়েছে। তুরস্কের দীর্ঘদিনের রাজনীতিবিদ কামাল কিলিচদারওগলু, অনেকেই চিনেন, এরদোয়ানের বিরুদ্ধে অনেকবার ইলেকশন করে গো হারা হেরেছে। সর্বশেষ দলীয় একটি নির্বাচনে পরাজিত হয়েছে দলের জুনিয়র নেতা উজগুর উজেলের কাছে। উজগুর উজেল 2 বছর ধরে দলের মধ্যে নেতৃত্ব দিচ্ছিলেন, কিন্তু হঠাৎ করে আদালত থেকে রায় হয়েছে উজগুর উজেল একটা চক্রান্ত করে দলের সভাপতি হয়েছে। নির্বাচনে যথাযথ নিয়ম পদ্ধতি মেনটেন করা হয়নি এবং আদালতে মামলা করার পর আদালত সেটাকে যাচাই বাছাই করে অনেক অনিয়ম পেয়েছে এবং আগের কমিটিকে বাতিল ঘোষণা করেছে। সেই সাথে সাবেক দলের প্রধান কামাল কিলিচদারুর হাতে দলের নেতৃত্ব তুলে দেওয়ার জন্য আহ্বান জানিয়েছে আদালত। এই ঘটনার পর তুরস্কের সেকুলার বিরোধী দল 2 ভাগে কার্যত ভাগ হয়েছে। বর্তমান দলের প্রধান উজগুর উজেল এই আদালতের রায়ের বিরুদ্ধে আপিল কোর্টে আপিল করেছেন এবং তার পন্থী যেই নেতাকর্মী সমর্থকরা আছে তারা তাকে সাপোর্ট দিয়ে যাচ্ছে। অন্যদিকে দীর্ঘদিন দলের প্রধান থাকা কেমাল কিলিচদারওগলু নেতাকর্মীদের শান্ত থাকার কথা বলেছেন, কিন্তু তার পক্ষের নেতাকর্মীরা তার বাড়ির সামনে জড়ো হয়েছে। তারা বলছে আদালতের রায় অনুযায়ী এখন থেকে আমাদের নেতা কেমাল কিলিচদারওগলু এবং আমরা সকল পর্যায়ের নেতাকর্মীদের কেমাল বের নেতৃত্বে একত্র হওয়ার আহ্বান জানাচ্ছি, তার প্রতি আনুগত্য প্রদর্শনের আহ্বান জানাচ্ছি। এবং গত 2 বছরে দলের নেতাদের একের পর এক কেলেঙ্কারির সংবাদ, দুর্নীতির সংবাদ বের হওয়ায় দলের মধ্যে যারা প্রাচীনপন্থী নেতাকর্মী আছে তারা বিভিন্ন দলীয় কার্যালয়ের সামনে মিছিল মিটিং করছে এবং কেমাল কিলিচদারওগলুকে ফিরিয়ে আনার জন্য স্লোগান দিচ্ছে। প্রচন্ড রকম একটা কেওয়াস তৈরি হয়েছে তুরস্কের প্রধান বিরোধী দলের মধ্যে। অনেকে মনে করছেন এটার পেছনে এরদোয়ানের কোনো চিকন বুদ্ধির কারসাজি রয়েছে। এরদোয়ান যদিও এই বিষয়ে কোনো কথা বলেনি, কিন্তু ধারণা করা হচ্ছে আগামী প্রেসিডেন্ট নির্বাচনের আগে অপেক্ষাকৃত দুর্বল প্রার্থী, বহুবার নির্বাচনে হেরে বিশ্ব রেকর্ড করা কেমাল কিলিচদারওগলুকে আবারও এরদোয়ান তার প্রধান প্রতিদ্বন্দ্বী বানাতে চাচ্ছেন। কেমাল বে ইলেকশন করা মানেই এরদোয়ানের নিশ্চিত বিজয়। সে কারণে কেমাল কিলিচদারওগলুকে নানা কাহিনীর মাধ্যমে আবারও রাজনীতির রঙ্গমঞ্চে নিয়ে আসা হচ্ছে। অনেকেই আশঙ্কা করছিলেন যে আগামী নির্বাচনে কি এরদোয়ান পাশ করবে। এরদোয়ান যতদিন জীবিত আছে এবং রাজনীতিতে থাকতে চান ততদিন এরদোয়ান তুরস্কের মানে প্রেসিডেন্ট হিসেবে থাকার সম্ভাবনা রয়েছে। 2028 সালের পর এরদোয়ানের আর ইলেকশন করার সুযোগ নেই, কিন্তু এরদোয়ান যদি আগাম ইলেকশন করেন তাহলে সুযোগ আছে এবং তুরস্কে আগাম ইলেকশন হওয়ার সম্ভাবনা অনেক বেশি। সম্ভবত এরদোয়ান আরো এক মেয়াদে ইলেকশন করবেন। তবে সবচেয়ে বড় সংবাদটা দিব এখন। তুরস্কের বিরোধী দল যখন নিজেদের মধ্যে কামড়া কামড়িতে ব্যস্ত, তখন এরদোয়ান সবচেয়ে বড় চালটা চেলে দিয়েছেন। তুরস্কের ফ্রি মেসোনারিদের একটি প্রতিষ্ঠান ইস্তাম্বুল বিলগি ইউনিভার্সিটি প্রেসিডেন্টের স্পেশাল নির্বাহী আদেশে বন্ধ ঘোষণা করেছেন। ইস্তাম্বুল বিলগি ইউনিভার্সিটি তুরস্কের একটি টপ র্যাঙ্কিং ইংলিশ মিডিয়াম ইউনিভার্সিটি। 1996 সাল থেকে ইউনিভার্সিটিটি চলছে। তবে 2019 সালে এই ইউনিভার্সিটির মালিকানা বদল হয়ে জান হোল্ডিং নামক একটি হোল্ডিং কোম্পানির মালিকানায় চলে আসে এবং এই ইউনিভার্সিটির
ভাইস চ্যান্সেলরের দায়িত্ব নেয় সরাসরি সরাসরি ফ্রি মেসন মুভমেন্টের একজন লিডার। কিন্তু এরদোয়ান সরাসরি ধরেননি। এরদোয়ান যাকে ধরেন তাকে অনেক ভালোভাবে ধরেন, কায়দা কানুন করে ধরেন। ফ্রি মেসনারিদের এই আস্তানাকে ভেঙে দিতে এরদোয়ান ভিন্ন কৌশল হাতে নিয়েছেন। যে জান হোল্ডিং এই ইউনিভার্সিটির মালিকানায় আছে, সেই জাল হোল্ডিং এর বিরুদ্ধে বিপুল পরিমাণ টাকা পাচার করার প্রমাণ পাওয়া গিয়েছে। তারা সন্ত্রাসী বাহিনী লালন পালন করে, সেই তথ্য প্রমাণ পাওয়া গিয়েছে এবং বিপুল পরিমাণ কর ফাঁকির প্রমাণ পাওয়া গেছে। এই সকল বিষয় নিয়ে 2025 সালে সরকার জান হোল্ডিং এর মালিকদেরকে গ্রেপ্তার করে তাদের 121টি কোম্পানিকে বাজেয়াপ্ত করে এইগুলো সরকারি মালিকানাধীন কোম্পানিতে পরিণত করে। সর্বশেষ তাদের প্রতিষ্ঠান ছিল বিলগি ইউনিভার্সিটি, সেটিকে বন্ধ ঘোষণা করে। এটিকে বন্ধ ঘোষণা করলেও এখানে থাকা শিক্ষার্থীরা তুরস্কের একটি সরকারি ইউনিভার্সিটি, মিমার সিনান ইউনিভার্সিটির আওতায় তাদের পড়াশোনা শেষ করতে পারবেন। সুলতান আব্দুল হামিদের সময় থেকে বা তারও আগে থেকে তুরস্কে ফ্রি মেসনারিরা বিভিন্ন ইহুদিদের গোপন ক্লাবগুলো, গোপনে অনেক শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করে এসেছে। ইহুদি এবং খ্রিস্টানরা তুরস্কের এলিট শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছিল। তার মধ্যে সবচেয়ে বড় একটি আস্তানা ছিল বিলগি ইউনিভার্সিটি। এটি সরাসরি ফ্রি মেসনারিদের দ্বারা পরিচালিত ইউনিভার্সিটি ছিল। কিন্তু এরদোয়ান এটিকে ফ্রি মেসনারি এ কারণে বন্ধ করেছেন, এই রকম কোনো অজুহাত দেখাননি। তিনি দেখিয়েছেন অন্য কারণ। কারণ যাই দেখান, এরদোয়ান এটিকে বন্ধ করতে সক্ষম হয়েছেন। এই সিদ্ধান্তকে কিভাবে দেখছেন কমেন্টে জানাতে পারেন। আমরা যারা আজকে লাইভে দেরিতে যুক্ত হয়েছেন তাদের জন্য আজকের ব্রেকিং সংবাদগুলো 1 মিনিটে জানাচ্ছি। পশ্চিম তীরে ক্রমাগত ইসরায়েলি সেটেলারদের সন্ত্রাসী ঘটনার বিরুদ্ধে এবার একজোট হয়ে বিবৃতি দিয়েছে জার্মানি, যুক্তরাজ্য, ফ্রান্স, ইতালি, 4টি ইসরায়েলের মিত্র দেশ। তারা শুধু এই সন্ত্রাসের নিন্দা জানায়নি, ইসরায়েলকে থামতে বলেনি, তারা 2 রাষ্ট্রের ভিত্তিতে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার ব্যাপারেও ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে। ইসরায়েল তাদের দীর্ঘদিনের মিত্র ইউরোপিয়ান রাষ্ট্র থেকে এই ধরনের বক্তব্য। অন্যদিকে গাজাগামী সুমুদ ফ্লুটিলায় আক্রমণ করার কারণে সেখান থেকে ফিরে আসা বিভিন্ন ইউরোপীয় মানবাধিকার কর্মীরা তাদের উপর ইসরায়েলি নির্যাতনের বর্ণনা দিচ্ছে ইউরোপের বিভিন্ন টেলিভিশন চ্যানেলে। ইউরোপ জুড়ে ইসরায়েল বিরোধী জনমত বাড়ছে। অন্যদিকে আরেকটি সংবাদ, সেই সংবাদ হলো লেবাননে ইসরায়েলের আক্রমণ অব্যাহত রয়েছে, সেই সাথে হিজবুল্লাহর প্রতিরোধ চলছে। হিজবুল্লাহ লেবাননে ইসরায়েলের নামের ট্রুপস ক্যারিয়ার, ইসরায়েলের আয়রন ডোম সহ বিভিন্ন ইসরায়েলি সৈন্য সমাবেশের বিরুদ্ধে একের পর এক হামলা চালিয়েছে। সেই সাথে আমরা তুরস্কের কিছু অভ্যন্তরীণ সংবাদ দিয়েছি। তুরস্কের রাজনীতিতে সবচেয়ে বড় দল আতাতুর্কের দল সিএসপিতে ভাঙ্গন দেখা দিয়েছে। সিএসপির বর্তমান সভাপতিকে অবৈধ ঘোষণা করে সাবেক সভাপতি কেমাল কিলিচদারোগলুকে সিএসপির দায়িত্বে বহাল রাখার আদেশ দিয়েছে আদালত। অন্যদিকে প্রেসিডেন্ট এরদোয়ান নির্বাহী আদেশ বলে বন্ধ করে দিয়েছেন ইস্তাম্বুল বিলগি ইউনিভার্সিটি নামে তুরস্কে ফ্রি মেসনারিদের দ্বারা পরিচালিত একটি বিশ্ববিদ্যালয়। প্রিয় দর্শক, তুরস্ক, মুসলিম বিশ্ব এবং ইরান আমেরিকা উত্তেজনার সবশেষ সংবাদ জানতে চোখ রাখুন। দর্শক, তো পরিপূর্ণ নিউজটি আপনারা দেখতে পারলেন। তো অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানিয়ে দেবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। মিক্স টিভি, অর্থাৎ এখানে বিভিন্ন চ্যানেলের নিউজগুলা আপনারা এই এক চ্যানেলেই দেখতে পারবেন। এখন থেকে আপনারা ভিন্ন ভিন্ন চ্যানেল থেকে ভিন্ন ভিন্ন নিউজ দেখতে হবে না, সকল ধরনের নিউজগুলো আপনারা এই চ্যানেলেই দেখতে পারবেন। তো সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।